তো আসো, ভেক্টর গুণন বা ক্রস গুণফল, এটা তো আমরা গত ক্লাসে পড়লাম। এটাকে কেন ভেক্টর গুণন বা ক্রস গুণফল বলা হয়, তো এটা কোত্থেকে আসলো? আমরা গত ক্লাসে বললাম যে ফিজিক্সের কিছু কিছু টার্ম হচ্ছে কজের সাথে সম্পর্কিত। তো যেখানে যেখানে কজ আসবে সেখানে প্রকাশ করা হলো কি কি দ্বারা? ডট দ্বারা। আর কিছু কিছু টার্ম আছে তোমার সাইনের সাথে সম্পর্কিত। তো সাইন যেখানে আসবে সেখানে আমরা কি দ্বারা প্রকাশ করব? ক্রস দ্বারা প্রকাশ করব। তাহলে ধরো দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মানটা হচ্ছে কি? এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান ইন্টু এটা হচ্ছে সাইন সাইন থিটা। থিতাটা হচ্ছে তোমার কি ছিল? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক না? জি। তাহলে এ যদি হয় একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় থিতা, তাহলে হচ্ছে সাইন থিতা। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস অ্যাড করা হয়, সেটা হচ্ছে একক ভেক্টর। তাহলে এখানে একক ভেক্টরকে আমরা প্রকাশ করলাম। তাহলে একক ভেক্টরটা হচ্ছে, দেখো, যার মান এক একক তাকে একক ভেক্টর বলে। তাহলে একক ভেক্টর এক দ্বারা কোনো কিছুকে গুণ করলে তার মানের কি কোনো পরিবর্তন হয়? তার না মানের স্যার। কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই একক ভেক্টরটা আমরা যে নতুন ভেক্টরটা পেলাম, এ ক্রস বি করে যে আরেকটা ভেক্টর পেলাম, সেই ভেক্টরের দিকটা নির্দেশ করে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে এ ভেক্টরের মান, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, বি ভেক্টরের মান সেটা একটা স্কেলার, সাইন থিটা সেটা একটা স্কেলার। এই পুরো জিনিসটা হচ্ছে একটা কি স্কেলার। আর এখানে একটা একক ভেক্টর দ্বারা গুণ করার ফলে ফুল মানটা কি হয়ে গেল? এখন ভেক্টর হয়ে গেল না? তো দেখো দুইটা ভেক্টরের ক্রস গুণ ফলে আমরা আরেকটা ভেক্টর রাশি পাই। এই জন্য এটাকে বলা হয় ভেক্টর গুণন বা ক্রস গুণফল। তো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে এই ভেক্টর গুণনটা আমরা কোথায় পাই? যেমন টর্ক। টর্কটা তোমরা এখনো পড়ো নাই, আমি জাস্ট হালকা করে একটু ধারণা দিচ্ছি। ধরো এরকম একটা বস্তু, ধরো একটা কাঠের টুকরা ধরতে পারো, এটার এক প্রান্তে একটি পেরেক দিয়ে এটাকে শক্তভাবে আটকানো। এখন দেখো এই পেরেকের চারপাশে এটাকে বল প্রয়োগ করে ঘুরানো যায়। এখন টর্কটা হচ্ছে কোন বস্তুর ঘূর্ণনের জন্য দায়ী বলকে বলা হয় টর্ক। একটু ভালো করে খেয়াল করো, কোন বস্তুর ঘূর্ণনের জন্য দায়ী বলকে বলা হয় টর্ক। তাহলে টর্ক জিনিসটা কি? এখন দেখো আমরা এই যে এখান থেকে আর দূরত্বে একটা বল প্রয়োগ করলাম এই বস্তুটাকে ঘুরানোর জন্য। তো একটা বল প্রয়োগ করো। তো বল, এই বলটাকে আমরা ধরলাম কত? এফ। এফ বল প্রয়োগ করলাম এবার। তাহলে ভেক্টর বিভাজন অনুসারে, কোন ভেক্টর রাশি পরস্পর কয়টা লম্ব উপাংশে বিভক্ত হয়ে যায়? এটা যদি অনুভূমিকের সাথে থিতা কোণ করে আমরা বলটা প্রয়োগ করলাম, তাহলে এই এফ বলটা পরস্পর কয়টা লম্ব উপাংশে বিভক্ত হবে? দুইটা লম্ব উপাংশে না? খালিদ শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো দুটা লম্ব উপাংশ কি হবে বলতো খালিদ? তোমার জানার কথা এটা। একটা জি স্যার। পেলাম, অনুভূমিক উপাংশটা কি হবে এখানে? এই যে এই এফ বলটা দুটা লম্ব উপাংশে বিভক্ত হয়ে যাবে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। এই দুটা লম্ব উপাংশে বিভক্ত হবে এফটা। অনুভূমিক উপাংশটা হচ্ছে এফ কস থিটা, মনে পড়তেছে খালিদ? আর উলম্ব জি স্যার। উপাংশটা ছিল এফ সাইন থিটা। এটা হচ্ছে আমরা ভেক্টর বিভাজন থেকে পাই। এই যে এই এফ বলটা দুটা লম্ব উপাংশে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে দেখো এই বরাবর একটা টান বল কাজ করবে, এই যে পেরাকের দিকে একটা টান বল। তাহলে এই যে এই টান বলটা এফ কস থিটাটাকে প্রতিহত করবে। আর এই যে প্যারাক থেকে যেখানে, যেমন তোমাদের দরজাটার কথা কল্পনা করো। এই দরজাটা এটা হচ্ছে ধরো কবজা, এই কবজা বরাবর। তো
এখন দেখো তুমি যদি কবজা বরাবর ধাক্কা দাও তাহলে তো কোনো এ, দরজাটাকে ঘুরাতে পারবে না। তাহলে কবজা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো আর দূরত্বে আমরা এই বলটা প্রয়োগ করলাম, এই ধাক্কাটা দিলাম, যার ফলে দরজাটা ঘুরবে, বন্ধ হবে বা খুলবে। তাহলে এই যে এই বল প্রয়োগ করার ফলে এই টান বলটা, এই যে প্যারাক বরাবর বা কবজা বরাবর একটা টান বল কাজ করবে, এই টান বলটাকে প্রতিহত করবে কে? এফ কস থিটা। তাহলে এফ কস থিটাটা টান বল দ্বারা প্রতিহত হবে, একটা একটাকে ব্যানিশ করে দিবে। আর বাকি থাকে কি? আর বাকি থাকে তোমার এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটার কারণে এই বস্তুটা এই প্যারাকের চারপাশে ঘুরবে। তাহলে টর্কের সংজ্ঞা অনুযায়ী টর্ক হচ্ছে তোমার এই যে দূরত্ব, ব্যাসার্ধ ইনটু যে বলটা কার্যকর থাকে। তাহলে এখানে বল, কোন বলটা কার্যকর আছে? শুধুমাত্র এফ সাইন থিটা। এফ কস থিটাটা তো টান বল দ্বারা প্রতিহত হচ্ছে, তাহলে এই যে এফ সাইন থিটাটা, তাহলে এখানে আর এফ সাইন থিটা, এই জিনিসটাকে বলা হয় টর্ক। টর্ক এটা হচ্ছে টাও দ্বারা প্রকাশ করা হয়। এই যে সিম্বলটা, এটা হচ্ছে টাও। তো যখন পরবর্তী চ্যাপ্টারে তোমরা টর্ক পড়বা তখন আর বিস্তারিত পড়তে পারো। তাহলে দেখো এখানে এই জিনিসটা কিসের সাথে সম্পর্কিত হয়ে গেল? কজ নাকি সাইন? দেখো বোঝা যাচ্ছে? এই যে আর এফ সাইন থিটা, এটা সাইনের সাথে সম্পর্কিত না? তাহলে দেখো ফিজিক্সের কিছু কিছু টার্ম হচ্ছে তোমার সাইনের সাথে সম্পর্কিত। তাহলে সাইন যেখানে আসবে সেখানে আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করব? ক্রস দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো এখানে দুইটা ভেক্টর, একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর, আরেকটা হচ্ছে বল। তাহলে এই যে আর আর এফ কে আমরা এই দুটার রাশিকে কি দ্বারা প্রকাশ করবো? এরকম ক্রস দ্বারা, আর ক্রস এফ। তাহলে এই দুটার গুণনে আমরা আরেকটা ভেক্টর রাশি পেলাম, সেটা হচ্ছে টর্ক। তাহলে দেখো যেখানে যেখানে সাইন আসবে সেখানে আমরা, তাহলে এই জিনিসটা বারবার আসবে বিদায় ফিজিসিস্টরা এই পুরা টার্মটাকে এরকম ক্রস দ্বারা প্রকাশ করল, আর ক্রস এফ। আর যেখানে যেখানে কজ আসবে সেখানে কি দ্বারা প্রকাশ করবে? ডট দ্বারা প্রকাশ করবে। তাহলে এখানে দেখো আমাদের আর আর এফ এর জায়গায় আমরা দুইটা ভেক্টর নিলাম, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে এখানে দেখো এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু সাইন থিটা, আর এখানে হচ্ছে একটা ভেক্টর হচ্ছে আর ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে এফ ভেক্টর। তাহলে আর ভেক্টরের মান এফ ভেক্টরের মান ইনটু সাইন থিটা। ক্লিয়ার? এখন দেখো এটা হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম কিভাবে কোত্থেকে এই যে ক্রসটা আসবে, কোথায় কখন যেখানে যেখানে সাইন আসবে সেখানে আমরা এই জিনিসটাকে ক্রস দ্বারা প্রকাশ করব। আর এটা দিকটা, তাহলে এই দিকটা কোন দিকে হবে সেটা হচ্ছে আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম থেকে পাই। তাহলে ধরো দুইটা ভেক্টর, একটা ভেক্টর যদি হয় এ আর একটা ভেক্টর যদি হয় বি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি হয় থিটা, তাহলে দেখো এ ক্রস বি, মানে আমরা এ থেকে বি এর দিকে ঘুরবো। তাহলে তোমার ডান হাতের চারটা আঙ্গুলকে এ বরাবর স্থাপন করো, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ছাড়া চারটা আঙ্গুলকে। আমি একটা চিত্র দেখাচ্ছি, তুমি একটু খেয়াল করো। তাহলে সবাই দেখো তো এই চিত্রটা দেখা যাচ্ছে কিনা? হাসিব? জি স্যার, দেখা যাচ্ছে। হুম। তাহলে এখানে খেয়াল করো, লুবাবা দেখতেছো তুমি? হ্যাঁ। তাহলে এই চিত্রটা সবাই একটু খেয়াল করো ভালো করে। এখানে আমাদের দুইটা ভেক্টর, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তাহলে তোমার ডান হাত হতে হবে, বাম হাত না, ডান হাত। ডান হাত বৃদ্ধাঙ্গুলি ছাড়া ডান হাতের চারটা আঙ্গুলকে এতে স্থাপন করো, তাহলে চিত্রের নেয় এতে স্থাপন করে দেখো এই যে তীর চিহ্নটা, এটা হচ্ছে কোথায়, কোন দিকে যাচ্ছে? বি এর দিকে না? বি এর দিকে জি যাচ্ছে। স্যার। তাহলে এ থেকে বি এর দিকে ঘুরাও,
এ থেকে বি এর দিকে ঘোরালে দেখো বৃত্তাঙ্গুলিটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে না? জি স্যার, উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে। তাহলে এই যে ভেক্টরের দিকটা হচ্ছে উপরের দিকে, এদিকে হবে। তাহলে এ ক্রস বি করে আমরা আরেকটা ভেক্টর যেটা পেলাম সেটা হচ্ছে সি। সি ভেক্টরটা হচ্ছে তার ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে। আচ্ছা, যদি উল্টাটা হয়, যদি বি ক্রস এ হয়, মানে উল্টা ভাবে ঘোরাও, বি ক্রস এ মানে বি থেকে এর দিকে, তাহলে তোমার ডান হাতের চারটা আঙ্গুলকে কোথায় স্থাপন করবা? ডান হাত হতে হবে, বাম হাত না। ডান হাতের চারটা আঙ্গুলকে বিতে স্থাপন করাও, বিতে স্থাপন করে এর দিকে ঘোরাও। এর দিকে ঘোরালে দেখো তো এখন বৃত্তাঙ্গুলিটা কোন দিকে যাচ্ছে। এবার হচ্ছে বি থেকে এর দিকে ঘোরাবা, চিত্রের ন্যায় দেখো। লুবাবা বোঝা যাচ্ছে? জি স্যার। খালিদ বুঝতেছো তুমি? স্যার। হ্যাঁ। এবার দেখো, এবার হচ্ছে বিতে স্থাপন করবা, বিতে স্থাপন করে এর দিকে ঘোরাবা। তাহলে ঘোরালে তোমার বৃত্তাঙ্গুলিটা হচ্ছে নিচের দিকে আসতেছে। তাহলে দেখো বি ক্রস এ করে আমরা যেটা পেলাম সেটার ডিরেকশন, যে ভেক্টরটা পেলাম সেটার ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, মানে উল্টে যাচ্ছে, উল্টা দিকে। তাহলে উপরের দিকটা যদি হয় প্লাস, নিচের দিকটা হবে অবশ্যই কি মাইনাস। এজন্য এখানে মাইনাস চিহ্নটা ইউজ করছি। তাহলে এবার আসো আমরা তাহলে এ ক্রস বি করলে আমরা যে ভেক্টরটা পাই সেটা হচ্ছে তল বরাবর বাইরের দিকে। তো বাইরের দিকটা তো আঁকতে পারে না, বাইরের দিকটাকে এরকম তোমার ডট দ্বারা প্রকাশ করা হয়, ডট দ্বারা প্রকাশ করা হয়। অথবা এই যে বইতে এরকম করে দেখানো হলো আর কি, তোমার উপরের দিকটা দেখানো হয়েছে যে এ ক্রস বি করে আমরা যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ধরো সি ভেক্টর। সি ভেক্টরের এ ক্রস বি তার ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে। আর উল্টাভাবে যদি তুমি এরকম করে, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এবার হচ্ছে বি থেকে এর দিকে ঘুরবে। তার মানে হচ্ছে বি ক্রস এ, বি ক্রস এ। উপরেরটা হচ্ছে এ ক্রস বি, নিচেরটা হচ্ছে বি ক্রস এ, মানে বি থেকে এর দিকে ঘুরলে তাহলে এটা হচ্ছে আমাদের এই যে আঙ্গুলটা যাচ্ছে তল বরাবর ভিতরের দিকে, তো ভিতরের দিকটাকে ক্রস দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে চিত্রের নিচের দিকটা দেখানো হলো এই যে সি ভেক্টর। তাহলে সি ভেক্টরটা এটা হচ্ছে কি হবে, মাইনাস হবে, তার ডিরেকশনটা কোন দিকে, নিচের দিকে, বি ক্রস এ। তাহলে দেখো তো এ ক্রস বি যে কথা, বি ক্রস এ কি একই কথা হবে? এ ক্রস বি তার মানটা সেম হলেও দিকটা হচ্ছে কি বিপরীত দিকে না, একটা উপরের দিকে আর একটা হচ্ছে কি নিচের দিকে। তাহলে সুতরাং এ ক্রস বি, এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। দুটা পরস্পর সমান না, মান একই হলে দিক হচ্ছে পরস্পর বিপরীত দিকে। তার মানে আমরা এখানে এই কথাটা লিখতে পারি যে দুটা ভেক্টরের ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না। এটা একটু লিখে রাখো, এটা অনুধাবনমূলক প্রশ্ন আসে যে দুটা ভেক্টরের ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, ব্যাখ্যা করো। এই কথাটা একটু লিখে রাখো, দুটি ভেক্টরের ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না।
আচ্ছা, তাহলে আমাদের তিনটা অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ছিল আই ডট, ওয়াই অক্ষ বরাবর জে ডট এবং জেড অক্ষ বরাবর ছিল কে ডট। তাহলে আমরা এই তিনটা একক ভেক্টরের সাথে ভেক্টরের জন্য ক্রস গুণফলটা আমরা এখন হিসাব করব। তাহলে এ আর বি এর জায়গায় দেখো আমরা যদি আই ক্রস আই ডট নিই, আই ক্রস আই, তাহলে এখানে হচ্ছে কি আই একক ভেক্টরের মান, একক ভেক্টরের মান তো কত 1 না? 1 জি স্যার। 1। আবার একক ভেক্টর হচ্ছে আই, তাও কি 1। তাহলে এটার মান 1 জি। হ্যাঁ, এরপরে আসে কি সাইন, সাইন থিটার মানটা কত ডিগ্রি হবে বলো তো? স্যার হচ্ছে 90 ডিগ্রি। না না, স্যার আই ডট 0 আই, আই ডট আই 0 ডিগ্রি না? দুটো ভেক্টর একই দিকে, 0 ডিগ্রি জি জি। দুটো ভেক্টর এক্স অক্ষের দিকে, তাহলে 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তাহলে দেখো এখানে একক ভেক্টর তো আর দরকার নাই, তো sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে। তার মানে এরপর আমরা একক ভেক্টর ইটা ডট রাখলাম। তাহলে i ক্রস i সমান সমান কি আসতেছে আমাদের? sin 0 ডিগ্রির মান কত 0 না? তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে i ডট i মানে হচ্ছে নাল ভেক্টর, 0 ভেক্টর, নাল ভেক্টর। ঠিক তদ্রূপ ভাবে আমরা j ক্রস j ইকুয়াল টু কত পাবো? 0 না? j ক্রস j ইকুয়াল টু 0 পাবো, k ক্রস k ইকুয়াল টু 0 পাবো। তাহলে দেখো আমাদের এখানে i ক্রস i ইকুয়াল j ক্রস j ইকুয়াল k ক্রস k সমান সমান আসতেছে কত 0। আচ্ছা, 0 যদি আমরা একটা নি i ডট আর একটা নি j ডট, তখন কি আসবে? i ক্রস j, আমরা একটা হচ্ছে i আর একটা হচ্ছে j, i ক্রস j নিলে কি হবে দেখো তো? i ভেক্টরের মান 1, j ডটের মান, এগুলো হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টর মান কত 1 না? 1। এবার আসো সাইন, এটা হবে কত ডিগ্রি বলো তো? স্যার 90 সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1। তবে এখানে কিন্তু একটা একক ভেক্টর কাজ করবে, সেই একক ভেক্টরের একক ভেক্টরটা হচ্ছে তার ডিরেকশনটা। তাহলে i ক্রস j করে আমরা যে দিকটা পাবো সেটা কোন ভেক্টরের দিকে পাবো দেখো তো? i ক্রস j মানে x অক্ষ বরাবর চারটা আঙ্গুলকে স্থাপন করো, এরপর কোথায় ঘোরাবা? j এর দিকে, মানে y অক্ষের দিকে ঘোরাবা। y অক্ষের দিকে ঘোরালে তোমার বৃত্তাঙ্গুলিটা কোন দিকে আসতেছে দেখো তো? i ক্রস j, বৃত্তাঙ্গুলিটা তল বরাবর বাইরের দিকে না? এখানে তোমার চারটা আঙ্গুলকে স্থাপন করো, এবার আবার ডান হাতের বৃত্তাঙ্গুলি ছাড়া চারটা আঙ্গুলকে স্থাপন করো, এরপর এটাকে ঘোরাও, কোন দিকে ঘোরাবো? j এর দিকে। i ক্রস j করো, করলে বৃত্তাঙ্গুলিটা হচ্ছে তল বরাবর বাইরের দিকে। তো বাইরের দিকটা তো হচ্ছে কোন অক্ষ? জেড অক্ষ না? জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি কে ডট না? একক ভেক্টর আসতেছে কি কে ডট। তাহলে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে i ক্রস j করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি i ক্রস j করলে আমরা একক ভেক্টর যেটা পাবো সেটা হচ্ছে কে ডট। ঠিক তদ্রূপভাবে j ক্রস k করলে পাবো i ডট। আর দেখো উল্টাটা করলে কি হবে? যদি j ক্রস i করো তাহলে কি হবে উল্টাটা? z এর বিপরীত দিকে। z এর বিপরীত। তাহলে z এর বিপরীত হবে কি মাইনাস কে না? ধনাত্মক z অক্ষের বিপরীত দিকে মাইনাস কে, তাহলে উল্টাটা হবে। তাহলে দেখো আমরা i ক্রস কে করলে বাকি যেটা থাকে সেটা পাচ্ছি। তার মানে দেখো এখন এত কিছু খেয়াল না করে তোমরা সহজ একটা পদ্ধতিতে বের করতে পারো, সেটা হচ্ছে চক্রাকারে। তাহলে আমরা যদি এই তিনটা ভেক্টরকে চক্রাকারে লিখি, i ভেক্টর i ডট, তারপরে হচ্ছে তোমার j ডট, আরটা হচ্ছে ধরো তোমার কে ডট, এই তিনটা ভেক্টর এরকম যদি চক্রাকারে লিখি, একটু ভালো করে খেয়াল করো,
এইরকম চক্রাকারে। তাহলে দেখো আই ক্রস জে, তীর চিহ্নটা কোন দিকে, এ বরাবর আসতেছে না? আই ক্রস জে, তীর চিহ্নের উল্টো হলে মাইনাস হবে। দেখো আই ক্রস জে করলে যেটা পাবো সেটা কি পাবো দেখো তো, আই ক্রস জে, আমরা এখন ক্লকওয়াইজ করতেছি, আই ক্রস জে করলে আমরা পাচ্ছি কি কে না, আই ক্রস জে করলে সামনে আসতেছে কি কে, আই কে, ক্রস কে। আবার দেখো জে ক্রস কে করলে আসবে কি আই ডট, আই ডট, বাকি যেটা থাকে। তাহলে জে ক্রস কে করলে হবে আই ডট, তারপরে কে ক্রস আই করলে কি হবে, জে ডট, কে ক্রস আই করলে হবে জে ডট। তাহলে দেখো এটা হচ্ছে আমরা তীর চিহ্ন বরাবর ঘুরলাম, যদি তীর চিহ্নের উল্টা দিকে ঘুরো তাহলে জে ক্রস আই, উল্টা ভাবে যদি নাও তাহলে জে ক্রস আই, জে ক্রস আই করলে আসবে কি মাইনাস কে ডট, মাইনাস কে, মানে উল্টা, তীর চিহ্নের উল্টা, উল্টা হলে হবে কি মাইনাস, মাইনাস কে। আবার যদি কে ক্রস জে করো, কে ক্রস জে করলে আমরা পাচ্ছি মাইনাস আই না, জি মাইনাস আই ডট, মাইনাস আই। আবার দেখো আই ক্রস কে করলে কি পাচ্ছি, মাইনাস জে ডট, মাইনাস জে, তাও উল্টা, আই ক্রস কে করলে হবে মাইনাস জে। তাহলে দেখো তীর চিহ্ন বরাবর ঘুরলে হচ্ছে প্লাস আসবে, আর তীর চিহ্নের বিপরীতে ঘুরলে আসবে মাইনাস। তাহলে দেখো এই যে এই সূত্রগুলো আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। তাহলে আই ক্রস আই, জে ক্রস জে এবং কে ক্রস কে ইকুয়াল হচ্ছে 0, আর আই ক্রস জে ইকুয়াল টু হচ্ছে কে, এই যে এই সূত্রগুলা তাহলে আমরা এই পদ্ধতিতে বের করব এই চক্রাকারে। আচ্ছা আমার একটা কথা ছিল স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার এই যে ডটের ক্ষেত্রে, ডট গুণের ক্ষেত্রে যে আই ডট আই, জে ডট ডে আর হুম, কে ডট কে, এটার মান 1, এটার মান 1 ছিল ডট গুণের হ্যাঁ, আর ক্ষেত্রে, হচ্ছে জি, হ্যাঁ, আর হচ্ছে ক্রসের ক্ষেত্রে এটা 0। ক্রসের ক্ষেত্রে এটা 0। দেখছো কিভাবে 0 আসছে সেটা আমরা সূত্র দিয়ে দেখালাম। জি স্যার। ক্লিয়ার? ওকে, তাহলে সবাই এখন